Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I've cleared my NEET 2022 with score of 685 and All India rank 594. তো আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 10 ক্লাস 11 বায়োলজি, যেটা হচ্ছে সেল সাইকেল এন্ড সেল ডিভিশন, অর্থাৎ কোষ চক্র এবং কোষের বিভাজন পড়ব। অর্থাৎ কিভাবে আমরা এতক্ষণ জেনেছি যে কোষ হচ্ছে যে কোনো সজীব বস্তুর সব থেকে মৌলিক কার্যগত এবং গঠনগত থাকে। এবার তাহলে কোষই হচ্ছে সমস্ত রকম বেসিক যে সজীব বস্তু, কোষে সজীব বস্তু যে সমস্ত বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, যেমন যেমন হচ্ছে বৃদ্ধি, সাড়া প্রদান, তারপর আহ, বিভাজন। এবার যখন কোনো কোষ বৃদ্ধি করে তার আরেকটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় যে সেই কোষটি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভাজনও সক্ষম, অর্থাৎ সে পরবর্তী তার অপত্য প্রজন্মকে জন্ম দেয় একটা প্রক্রিয়ার মাধ্যমে, যেটাকে আমরা বলি জনন বা রিপ্রোডাকশন। তো এখানে যখনই কোষ, একটা কোষ আছে, আমি মেনে নিচ্ছি একটা কোষ আছে, সেই কোষটা কিভাবে প্রথমে বৃদ্ধি হবে, তারপর একটা সাইজ লিমিট আসার পরে সেই কোষটি বিভাজিত হয়ে যাবে। এভাবেই মাল্টিপল কোষ তৈরি হয়। সেভাবে আমরা জানি একটা কোষ থেকে আলটিমেটলি একটা কোষ যে থাকে, তাই তো জাইগোট, যেটা ফার্টিলাইজেশনের পরে তৈরি হয়, সেটা থেকেই আলটিমেটলি একটা পুরো বডি তৈরি হয়, যার মধ্যে অর্গান আসে, অর্গান সিস্টেম আসে, তাই তো। তো সমস্ত জীবনই শুরু হয় একটা সিঙ্গেল সেল থেকে। ওকে, এবার তাহলে সবাই ভাববে, তোমরা ভাবছো একটা কোষে কি হয় না, যেটা বললাম যে গ্রোথ, বৃদ্ধি এবং জনন প্রক্রিয়া দুটোই হচ্ছে যে কোনো কোষের চারিত্রিক বৈশিষ্ট্য। যদি সে সজীব বস্তু হয় তাহলে তার মধ্যে এই প্রবণতা থাকবেই যে সে বৃদ্ধি করতে চাইবে এবং একই সময় জনন প্রক্রিয়া। এবং এই দুটো প্রক্রিয়াতেই আমরা দেখবো যে দুটো প্রক্রিয়ায় কোষের কি প্রয়োজন হবে। যখনই একটা কোষ দুটি অপত্য কোষের জন্ম দিচ্ছে, ডটার সেল জন্ম দিচ্ছে, তখন প্রথমে কি হবে, তার প্রথমে তার হবে গ্রোথ, তারপরে ডিভিশন। ঠিক আছে? তাহলে অন্যভাবে যদি আমি বলি তাহলে এটাও বলতে পারি যে যে কোনো মানে একটা কোষ থেকে মিলিয়ন্স অফ কোষ, অর্থাৎ কোটি কোটি কোষ তো তৈরি হচ্ছে, সমস্ত কিছু একটাই বেসিক রুল ফলো করছে, সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডিভিশন। প্রথমে তার গ্রোথ হবে, প্রথমে তার গ্রোথ হবে, তারপরে তার ডিভিশন হবে। ওকে, চল। তো এবার এখান থেকে আসে এই টার্মটা যে হোয়াট ইজ সেল সাইকেল বা কোষ চক্র কি। তো কোষ চক্র হচ্ছে যখনই আমরা এতক্ষণ বললাম যে হ্যাঁ কোষ বিভাজিত করে, তো বিভাজন করার সময় কোষ বিভাজন করছে কিছু সময়, আবার কিছু সময় কোষ বৃদ্ধি পাচ্ছে, আবার কিছু সময় রয়েছে যখন কোষের বৃদ্ধি হচ্ছে না এবং কোষের কোন রকম বিভাজনও হচ্ছে না। এরকম দুটো দশা আসবে, তাই তো। তো যদি ভালো করে লক্ষ্য করা যায়, তো এটা দেখতে পাওয়া যায় যে যখন কোষ বিভাজিত হয় ডিউরিং দ্য ডিভিশন, তখন কি কি হয়, এক ডিএনএ রেপ্লিকেশন হয়। এগুলো আমরা আগে গিয়ে পড়বো, এখন তো একটু বেশি বলে রাখছি যে হ্যাঁ, যে কোষের মধ্যে যে ডিএনএটা থাকে, সেই ডিএনএটা প্রথমে মাল্টিপ্লিকেট হয় সেটার, এবং কোষের আকার বৃদ্ধি পায়, কোষের গ্রোথ হয়, তাই তো। এই দুটি ঘটনা ঘটে থাকে যখন কোষ বিভাজন হয় সেই সময়, এবং তার সঙ্গে সঙ্গে আলটিমেটলি কোষের বিভাজনও হয়ে যায়। তিনটি ঘটনা, প্রথমে কোষের গ্রোথ, কোষের বৃদ্ধি, কোষের মধ্যে অবস্থিত ডিএনএ বা যে জেনেটিক ম্যাটেরিয়াল তার মাল্টিপ্লিকেশন, তাই তো, এবং তার সঙ্গে কোষের বিভাজন। এবার এই যে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ, প্রতিলিপিকরণ কেন বলছি, যে একটা ডিএনএরই দুটি প্রতিলিপি তৈরি হবে এই প্রসেসে। ঠিক আছে, কিভাবে, তো সেটা দেখো। এবার যখনই কোষ বিভাজন করতে, কোষের মধ্যে এই যে ঘটনাটা, কোষের বৃদ্ধি, ডিএনএ প্রতিলিপিকরণ এবং তার সঙ্গে কোষের বিভাজন, এই পুরো ঘটনাটা হয়ে থাকে একটা খুবই কোঅর্ডিনেট, খুবই সবগুলি প্রক্রিয়া সম্মিলিতভাবে সংগঠিত হয়, একসঙ্গে সংগঠিত হয়। এবং একসঙ্গে এই জন্যই হয় যাতে এই যে পর্যায়ক্রমিক ঘটনার মাধ্যমে কোষগুলি কি করতে পারে, তাদের যে জিনোম গুলো রয়েছে সেই জিনোম গুলোকে
এটা পর্যায়ক্রমিক ভাবে হওয়া বা একটা কোঅর্ডিনেশন কেন জরুরি? যদি কোষের গ্রোথ মিসিং হয়ে যায় বা কোথাও প্রতিলিপিকরণ মিসিং হয় বা কোথাও বিভাজন হয়ে যায়, একটা স্টেপও যদি মিস হয়, তাহলে কিন্তু সেই প্রোজেনিসিয়াল বা অপত্য কোষের মধ্যে আমরা জিনোম যুক্ত কোন রকম আহ, অপত্য কোষ পাবো না। এবার যদি এরা এই সবগুলি ঘটনাই ঠিকভাবে করতে পারে, যে হ্যাঁ এদের মধ্যে কোষের বৃদ্ধি হচ্ছে, দেন ডিএনএ প্রতিলিপিকরণ এবং কোষের বিভাজন সবগুলো প্রসেসই হচ্ছে, দেন ইন দ্যাট কেস তাহলেই হচ্ছে যে অপত্য কোষ তৈরি হবে, তার মধ্যে একটা সঠিক পরিমাণে জিনোম যুক্ত একটা অপত্য কোষ পাবো। ঠিক আছে? তো এবার এই সিকোয়েন্সটা তাহলে এক্স্যাক্টলি কি হলো? সিকোয়েন্সটা এরকম যে তাহলে হোয়াট ইজ সেল সাইকেল, সেখান থেকে সেল সাইকেলের ডেফিনেশনটাও চলে আসবে। হোয়াট ইজ সেল সাইকেল? সেল সাইকেল হচ্ছে এটা একটা পর্যায়ক্রমিক ঘটনাগুলি যার মাধ্যমে কোষ কি করে, তার জিনোমকে ডুপ্লিকেট করে, তার জিনোমের প্রতিলিপিকরণ করে, এবং তার সঙ্গে কোষের অন্য অন্য উপাদানগুলির বিভাজন, এবং ফাইনালি সেই কোষটি দুটি অপত্য কোষে ভেঙে যায়। এই ঘটনাটাকে বলা হয় কোষ চক্র। তাহলে কোষ চক্রের মধ্যে আমরা এই বললাম তিনটে ঘটনা: সেল ডিভিশন, সেল গ্রোথ, এন্ড ডিএনএ মাল্টিপ্লিকেশন বা জিনো মাল্টিপ্লিকেশন, তাই তো, জিনো মাল্টিপ্লিকেশন। এই তিনটি ঘটনাকে একসাথে বলা হয় কোষ চক্র। তাহলে ফাইনাল ডেফিনেশন আমরা এভাবে বলতে পারি যে কোষ চক্র হচ্ছে এই পর্যায়ক্রমিক ঘটনাগুলি। কোনগুলি? যে না, যে পর্যায়ক্রমিক ঘটনাগুলির মাধ্যমে একটা কোষ তার জিনোমের প্রতিলিপিকরণ করে, তার অন্যান্য উপাদানগুলির বিভাজন, এবং এবং অবশেষে দুটি অপত্য কোষের জন্ম দেয়, বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের জন্ম দেয়। সেই প্রক্রিয়াটিকে বলা হয় কোষ চক্র। ঠিক আছে? এবার যদি তুমি দেখো যে সেল গ্রোথ, আমি যে একটা টার্ম বলেছিলাম যে তিনটে স্টেপের মধ্যে একটা ছিল সেল গ্রোথ। এই সেল গ্রোথ বা কোষের বৃদ্ধি, বা যদি বলি সাইটোপ্লাজমের বৃদ্ধি, প্রপার টাইমে বলে, নিউক্লিয়াস অত বেশি বৃদ্ধি হয় না, মেনলি সাইটোপ্লাজমের বৃদ্ধি হয়। তো এই ঘটনাটা কিন্তু খুবই একটা কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস এই জন্য বলছি যে এটা কিন্তু এরকম হয় না যে এখন কোষ এইটুকু আছে, পরবর্তী স্টেপে একদম বড় হয়ে গেল। কোষ প্রত্যেক মুহূর্তে একটু 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 করে বৃদ্ধি পায়। ওকে, তো দের ইজ ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা পুরোপুরি একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। কিন্তু যদি তোমরা দেখো যে ডিএনএ সংশ্লেষ বা আমি যেটা বললাম যে ডিএনএ প্রতিলিপিকরণ হয় কোষের মধ্যে, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়, তাই তো। তো নিউক্লিয়াস দুটো, মানে এরকম ডিএনএ প্রতিলিপিকরণ, এই ঘটনাটা এই ঘটনাটা এরকম নয় যে নিরবিচ্ছিন্ন হয়, প্রথম থেকে হয়ে আসছে, এরকম কিছু না। এটা কোষ চক্রের একটা বিভাজনকালে একটা নির্দিষ্ট দশার মধ্যে এটা হবে, একটা নির্দিষ্ট দশা। সেই স্পেসিফিক স্টেজ বা সেই নির্দিষ্ট দশাটা কি আমরা একটু পরে ডিসকাস করবো। ওকে, তো তোমরা রাখবো যে একটা নির্দিষ্ট দশাতেই হয়ে থাকে। এবার যে ডিএনএ জেরিয়ার প্রতিলিপিকরণ হয়েছে, তারপর সেটা কি হবে, একটা আম, জটিল ঘটনাক্রমের মাধ্যমে অবশেষে দুটো নিউক্লিয়াসের মধ্যে, দুটো অপত্য নিউক্লিয়াসের মধ্যে বিতরণ হবে, তাই তো, দুজনের কাছে পৌঁছাবে। কিভাবে পৌঁছাবে সেটা একটা জটিল ঘটনা, যেটা আমরা পরবর্তীতে বলবো। তো ফেজেস অফ সেল সাইকেল, বা প্রথমে এটা জানা জরুরি যে আমরা যখন একটা মানব শরীরের একটা কোনো একটা কোষ, মনে করো কোনো একটা কোষ নিয়ে আমরা ইউক্যারিওটিক কোষের যখন কোষ ডিসকাস করতে গিয়ে মানব শরীরের যে কোনো একটা কোষ নিয়ে নিলাম, গাল থেকে একটা কোষ তুলে নিয়ে, বা এই কোষগুলো ডিসকাস করা হয়। আর প্রোক্যারিওটিক কোষ দেখতে হলে আমরা দেখে থাকি এসেরিয়া কোলাই, ঠিক আছে, এবং ইস্টকেও দেখা হয়। ঠিক আছে? এসেরিয়া কোলাই যেটা প্রত্যেকটি এসেরিয়া কোলাই প্রত্যেকটা কোষ চক্রের সময় হচ্ছে প্রায় 20 মিনিট। 20 মিনিট আমরা প্রত্যেক 20 মিনিটে এ দুটো আবর্ত করতে হবে, আবার 20 মিনিটে চারটে হয়ে যাবে, আবার 2 মিনিট, এভাবে চলতে হবে, প্রত্যেক 20 মিনিটে ডিভিশন হতে থাকে। ওকে, আর মানব শরীরের মানব কোষগুলির কোষ চক্র কতটা হবে? সেটা হবে 24 ঘন্টা। মানব শরীরে যে কোষগুলি রয়েছে তাদের কোষ চক্রের সময় কালটা কতক্ষণ? 24 ঘন্টা, একদিন মাত্র। আর অন্যদিকে একদিন এটা কিন্তু অনেক, তুলনামূলকভাবে অনেক বেশি সময় যদি তোমরা এস্টেরিচা কোলাই বা ইস্ট এদের তুলনা দেখো। যেমন ইস্টের ক্ষেত্রে যদি দেখো, ইস্টের ক্ষেত্রে কোষ চক্র মাত্র 90 মিনিটে, 1.5 আওয়ার্স অনলি। ঠিক আছে? এবার কোষ চক্রের পুরো সময়টাকে
দুটি মুখ্য দশায় ভাগ করা যায়। সেগুলি হচ্ছে ইন্টারফেস এবং এমফেস। ইন্টারফেস যেটাকে আমরা বলতে পারি অন্তর্বর্তী একটা দশা, একটা হচ্ছে মাইটোসিস ফেজ, যে দশাটায় মাইটোসিস, অরিজিনাল মাইটোসিস হয়। ওকে, তো এমফেস বলতে আমরা সেই দশাটাকে বোঝাচ্ছি যে দশা প্রকৃতপক্ষে কোষ চক্রের কোষ বিভাজন বা মাইটোসিস হয়ে থাকে। অন্যদিকে ইন্টারফেজ বা অন্তর্বর্তী যে দশাটি রয়েছে, সেই দশাটি আমাদেরকে বোঝায় দুটো এম ফেজের মধ্যবর্তী দশাটাকে, ফেজ বিটুইন টু সাকসেসিভ এম ফেজ। ওকে, তাহলে এখান থেকে তোমরা এই জিনিসটা লক্ষ্য করে দেখো যে 24 ঘন্টা হচ্ছে একটা মানব শরীরের কোষ চক্রের আহ, সময়কাল। তার মধ্যে প্রপার সেল ডিভিশন বা প্রকৃত কোষ বিভাজন কিন্তু 1 ঘন্টা ধরে চলে। তাহলে এটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 5%, বাকি দশায় থাকে। ওকে, ওকে, সো এম ফেজ শুরু কিভাবে হয়? এম ফেজ শুরু হয় প্রথমে নিউক্লিয়ার ডিভিশন বা নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে। তাই এরকম না যে কোষ ডিরেক্টলি বিভাজিত হয়ে যাচ্ছে। প্রথমে কোষের মধ্যে অবস্থিত যে নিউক্লিয়াসটি রয়েছে, সেই নিউক্লিয়াসের বিভাজন হবে, এবং তারপরে সেখান থেকে সাইটোপ্লাজমের বিভাজন হয়। ওকে, এবার নিউক্লিয়াসের ডিভিশনকে নিউক্লিয়াসের ডিভিশন সেটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, যার মাধ্যমে কি হয়, অপত্য ক্রোমোজোমের পৃথকীকরণ হয়। দুটো ডটার ক্রোমোজোম যে রয়েছে, অপত্য ক্রোমোজোম, আমি বলছিলাম ডিএনএ প্রতিলিপিকরণ হয়ে যায়। তো ক্রোমোজোম গুলো প্রতিলিপি হয়ে যায়, এবং দুটোই অপত্য কিভাবে দুটি অপত্য ক্রোমোজোম কিভাবে আলাদা হচ্ছে সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর ফাইনালি সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে কোষ দুটি আলাদা হয়ে যায়, সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্লিয়ার? কখনো কখনো এই দুটো স্টেপ একসঙ্গে হয়ে থাকে, যে আগে ক্যারিওকাইনেসিস দেন ফলোড বাই সাইটোকাইনেসিস, কিন্তু সাইমালটেনিয়াসলি চলতে থাকে। ঠিক আছে, কিন্তু আগে কোনটা সম্পন্ন হয়? ক্যারিওকাইনেসিস আগে সম্পন্ন হয়। ঠিক আছে, ইন্টারফেস দশা বা অন্তর্বর্তী দশা, যেটাকে আমরা বলেছিলাম বিশ্রাম দশা, কারণ এই দশা প্রকৃত কোষ বিভাজন হচ্ছে না। তাহলে বাইরে থেকে দেখলে আমরা সেরকম কোনো চেঞ্জেস লক্ষ্য করতে পারি। বাইরে থেকে দেখলে দেখবো যে হ্যাঁ, কোষের মধ্যে তো কোনো কিছু হচ্ছে না, কোষের না ঠিকঠাক বৃদ্ধি হচ্ছে, কোষের না ঠিকঠাক করে আহ নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, না সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে। প্রকৃতির সেরকম কোনো বিভাজন হয় না। কিন্তু এই অন্তর্বর্তী দশায় বা এই বিশ্রাম দশার মধ্যে কি হয়, যে কোষ নিজেকে প্রস্তুত করে বিভাজনের জন্য। কিভাবে? সেটা আমরা পড়েছিলাম যে কোষ বিভাজনের জন্য কিছু স্টেপ দায়ী। সেগুলি কি কি ছিল? কোষের বৃদ্ধি, ডিএনএ প্রতিলিপিকরণ। তো এই যে ঘটনাগুলি, কোষের বৃদ্ধি, ডিএনএ প্রতিলিপিকরণ এবং কোষ বিভাজন, তিনটে স্টেপই ছিল। তার মধ্যে এই যে মেইন দুটো, প্রথম দুটো স্টেপ বললাম, যে কোষের বৃদ্ধি এবং বিভাজন, ডিএনএ এর প্রতিলিপিকরণ, এই ঘটনাটা হয়ে থাকে এই বিশ্রাম দশায় বা ইন্টারফেস দশায়। ঠিক? এবার ইন্টারফেস দশাকে তাহলে আমরা টোটাল তিনটে, আহ আরো তিনটে গৌণ দশায় ভাগ করতে পারি। সেগুলি হচ্ছে G1 ফেজ, G1 দশা, যেটাকে আমরা বলি প্রথম গ্যাপ 1, তাহলে প্রথম গ্যাপ ছেদ দশা। S ফেজ বা যেটাকে সংশ্লেষ দশা বলছি, কেন? কারণ এই দশায় নতুন ডিএনএ সংশ্লেষ হবে। ওকে, আর G2 বা গ্যাপ 2 ফেজ, গ্যাপ 2 দশা, দ্বিতীয় ছেদ। ওকে, G1 দশার মধ্যে কি হয়ে থাকে? G1 দশা হচ্ছে এই দশাটা, যখন মাইটোসিস শেষ হলো, এম ফেজ শেষ, এম ফেজ খুবই কম ডিউরেশন, এই এই ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখো এম ফেজ এখানে শেষ হয়েছে, দুটো ডিএনএ তৈরি হয়েছে, বিভাজন কমপ্লিট হয়ে গেছে, বিভাজন, কোষ বিভাজন, কোষের বিভাজন। এবার এই এম ফেজ থেকে শুরু করে এস দশা অবধি, এম ফেজ থেকে এস দশা অবধি, অর্থাৎ মাইটোসিস আর এস, যেখানে প্রকৃত ডিএনএ প্রতিলিপিকরণ হয়। তাহলে মাইটোসিস এবং কোষের প্রতিলিপিকরণের শুরুর, মানে এস দশা শুরুর অন্তর্বর্তী এই পুরো দশাটাকে কি বলা হয়? G1 দশা বা গ্যাপ 1 দশা। ঠিক আছে, এবার গ্যাপ 1 দশায় হয়ে থাকে কি? G1 দশায় কোষের মধ্যে কি হয়? এই সময় কোষের বিভাজন এক্স্যাক্টলি হয় না, তবে কোষ
মেটাবলিক্যালি বিপাকীয় দিক থেকে প্রচুর পরিমাণে সক্রিয় থাকে এবং ক্রমাগত কোষের বৃদ্ধি চলতে থাকে। আমরা জানি কোষের বৃদ্ধি এটা নিরবিচ্ছিন্ন ভাবে সব থেকে বেশি বৃদ্ধি এটার সাথে হতে শুরু করবে, মানে খুব বেশি, রেটটা খুব বেশি। ঠিক আছে, এবার কিন্তু এই দশায় কোন রকম ডিএনএ এর প্রতিলিপিকরণ হয় না। ডিএনএ প্রতিলিপিকরণ হয়ে থাকে এস বা সংশ্লেষ দশায়। সংশ্লেষ কথা এখান থেকে এসছে, মানে এখানে নতুন ডিএনএ সংশ্লেষ হয়। এবার যখন কোষের মধ্যে ডিএনএ প্রতিলিপিকরণ হয় তখন কোষের ডিএনএ পরিমাণটা, অ্যামাউন্ট অফ ডিএনএ পার সেল ডাবলস, প্রত্যেক দশের ডাবল হয়ে যায়। এখানে মনে করো যদি 2C থাকে, পরবর্তীতে সেটা কত হয়ে যাবে, 4C। কিন্তু ক্রোমোজোম নাম্বারে কোনো রকম ইনক্রিজ হয় না। ক্রোমোজোম নাম্বার 26 থাকলে সেটা 26ই থাকবে, 46 থাকলে সেটা 46। হিউম্যানস যদি 46, তো 46টাই ক্রোমোজোম থাকবে, ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু ক্রোমোজোমের মধ্যে অবস্থিত আগে ডিএনএ মনে করো ছিল তোমার 2C, আগে ডিএনএ ছিল 2C, এখন ডিএনএ হয়ে গেছে 4C। ঠিক আছে, কিন্তু ক্রোমোজোম সংখ্যা যদি আগে N2N ছিল, তো এখনো ক্রোমোজোম সংখ্যা কত রয়েছে, 2N। এটা জানা জরুরি। ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয় না, তাহলে 2N ডিপ্লয়েড নাম্বার থাকলে G1 হোক, G1 দশার পরে মনে করো ক্রোমোজোম সংখ্যা ছিল 2N, তো এস দশার পরেও সেই নাম্বারটা থাকবে 2N, কারণ ক্রোমোজোম সংখ্যার কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। চেঞ্জ কিসে হচ্ছে, ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C। চল নেক্সট। এবার অ্যানিমাল সেল বা প্রাণী কোষের মধ্যে আমরা জানি একটা অঙ্গাণু থাকে, সেই অঙ্গাণুটা কোষ বিভাজনে সাহায্য করে, যেটা প্রাণী উদ্ভিদ কোষে নেই, সেটা হচ্ছে সেন্ট্রিওল। তো এই সেন্ট্রিওলটিও কি হয়, সাইটোপ্লাজমের মধ্যে সেন্ট্রিওলেরও বিভাজন হয়ে থাকে। কোন দশাতে, সেটা হচ্ছে এস দশায়। তাহলে এস দশায় একদিকে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের ডিএনএ প্রতিলিপিকরণ হচ্ছে, অন্যদিকে সাইটোপ্লাজমের মধ্যে আহ সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ হয়। ঠিক আছে, এবং আলটিমেটলি জি2 দশায় কি হয়, জি2 দশায় গ্রোথ কন্টিনিউস, কোষের আরো বৃদ্ধি হতে শুরু, কোষ আরো বৃদ্ধি পেতে চলতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে সে মাইটোসিসের জন্য কমপ্লিট, মাইটোসিসের জন্য যে সমস্ত জিনিসগুলি জরুরি, যেমন প্রোটিন, যে সমস্ত প্রোটিন গুলো দরকার, সেই প্রোটিন গুলো এই দশাতেই সংশ্লেষ হয়। তাহলে যদি বলি সেল ম্যাক্সিমাল গ্রোথ কোন দশা হয়েছে, সেল আলটিমেট ম্যাক্সিমাম গ্রোথ কোন দশা হয়েছে, সেলের ম্যাক্সিমাম গ্রোথ হয় জি2 দশায়। জি2 দশায় মানে কোষের গ্রোথের পরে সাইজটা হয়, সাইজটা সব থেকে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে কোন দশায়, জি2 দশায়, সেল সাইজ ম্যাক্সিমাম। ওকে, এবার পরিণত প্রাণীকে যদি দেখা যায়, কিছু এরকম কোষ রয়েছে যেগুলি এক্স্যাক্টলি কোষে, যেগুলি বিভাজন দেখা যায় না, যেমন আহ হৃৎপিণ্ডের কোষগুলি, বা আহ এটা কি হয়, এরা কখনোই ডিভিশন করে না। আবার কিছু কোষ রয়েছে যেগুলি কিছু আহ, বিশেষ বিশেষ কারণে বিভাজিত হয়। যেমন মনে করো সেই কারণগুলি কি হতে পারে, সেই কারণগুলো মনে করো কোনো একটা ইনজুরি হয়েছে, বা কোনো একটা মনে করো আঘাত পেয়েছে, অনেকগুলো কোষ আঘাত পেলে, বা কোষকে, কোষগুলি অপসারণের জন্য, কোষের মৃত্যুর কারণে নষ্ট হয়ে যাবে, ডেথ। যেমন মনে করো কোন একটা কোষের আঘাতের কারণে কোষটা মৃত্যু হয়েছে এবং সেই কোষটাকে অপসারিত করতে হবে, রিপ্লেস করতে হবে। তো সেই সময় সেই কিছু কিছু কোষগুলি বিভাজন করে, আবার কিছু কোষ রয়েছে যারা একদমই বিভাজন করে না, পরিণত প্রাণী কোষে। তো এরা সাধারণত কেন করছে না, এদের মধ্যে কি কোষ চক্র হয় না? আসলে এরা জীবান দশাতে থাকে, এরা এরা জীবান দশাকে পরিত্যাগ করে এরা কোথায় প্রবেশ করে, এরা প্রবেশ করে একটা নিষ্ক্রিয় দশা, সেটা হচ্ছে G0 দশা, যেটাকে বলছি নিষ্ক্রিয় দশা। একটা ছিল বিশ্রাম দশা, যেটা ইন্টারফেজ বা অন্তর্বর্তী দশা, আর এটা হচ্ছে নিষ্ক্রিয় দশা বা G0 ফেজ, জিও বলা হয় অনেক সময়। তো এই দশায় কোষগুলি বিপাকীয় ভাবে প্রচুর পরিমাণে সক্রিয় থাকে, এবং কিন্তু কোষগুলি, তার মানে এর মধ্যে মেটাবলিজম ঠিকঠাক হচ্ছে, কিন্তু কোন রকম বিভাজন হচ্ছে না। এবার যদি বিভাজন ততক্ষণ হবে না যতক্ষণ না কোনো রকম একটা রিকোয়ারমেন্ট আসবে, কোনো একটা চাহিদা আসবে। যেমন একটা চাহিদা ছিল যে কোষ মরে গেছে, ফলে সেটাকে অপসারণ করার জন্য নতুন কোষের জন্ম হতে হবে, তখন হচ্ছে ডিভিশন।
ঠিক আছে, এরকমই দেখা যায় যে প্রাণী দেহের ক্ষেত্রে মাইটোটিক কোষ বিভাজন শুধুমাত্র ডিপ্লয়েড দেহ কোষগুলির মধ্যে দেখা যায়। এছাড়াও কিছু এক্সেপশন রয়েছে, কিছু হ্যাপ্লয়েড সেলও মাইটোসিস ডিভিশন করতে পারে, যেমন মেল হানিবি। অর্থাৎ মানব শরীরের ক্ষেত্রে শুধুমাত্র কারা করবে, ডিপ্লয়েড দেহ কোষগুলি। ঠিক আছে, জন্ম কোষের মধ্যে মাইটোসিস ডিভিশন দেখা যায় না। আর হানিবি বা মৌমাছির যে পুরুষ মৌমাছি হয়, পুরুষ মৌমাছির ক্ষেত্রে হ্যাপ্লয়েড কোষগুলিও মাইটোসিস ডিভিশন দেখাতে পারে, তবে সাধারণত এটা ডিপ্লয়েড কোষেরাই দেখায়। ঠিক আছে, এছাড়াও প্লান্টদের ক্ষেত্রে যদি দেখি, প্লান্টদের ক্ষেত্রে মেইনলি মাইটোসিস ডিভিশন দেখাই যায় হচ্ছে হ্যাপ্লয়েডদের ক্ষেত্রে, এবং তার সঙ্গে ডিপ্লয়েড। ঠিক আছে, তো প্লান্টের ক্ষেত্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দু রকম কোষের মধ্যেই মাইটোসিস কোষ বেড়ে দেখা যায়। এবং অনেক উদ্ভিদ প্রজাতি, ঠিক আছে, অনেক উদ্ভিদ প্রজাতি তুমি যদি ভালো করে তাহলে জনন দশাগুলি ব্যাখ্যা করে যদি কোষ চক্রগুলি ভালো করে ঘেটে দেখা যায়, ঠিক আছে, তাহলে দেখা যায় যে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড দুটো কোষের মধ্যেই মাইটোসিস বিভাজন দেখা যায়। তো এতক্ষণ আমরা মাইটোসিস কোষ চক্র সম্বন্ধে জানলাম। কোষের মধ্যে এম দশা হয়, ইন্টারফেস দশা হয়। ইন্টারফেস দশার মধ্যে আবার তিনটি দশা রয়েছে, সেগুলি হচ্ছে G1, S, G2। ওকে, সো এবার আরো কিছু জিনিস জানা যেমন জরুরি, সেগুলো হচ্ছে যে এম ফেজ, যেটা আমরা বললাম যে বিভাজন দশা। তো সেই বিভাজন দশা আলটিমেটলি এক্স্যাক্টলি হয় কি? আসলে বিভাজন দশা হচ্ছে সেই দশাটা যেখানে কোষের আসল কোষ বিভাজন হয়ে থাকে, তাই তো। কোষের এতক্ষণ আমরা দেখলাম যে কোষের আহ, বৃদ্ধি হয়ে গেছে এবং ডিএনএ প্রতিলিপিকরণ হয়েছে। তো আলটিমেটলি কোষ বিভাজন কিভাবে হয়? তো সেই ঘটনাটা হয় এম দশার মধ্যে। তো আসলে এই দশায় হয় কি? এই দশায় যে জিনিসগুলো জরুরি সেগুলি হচ্ছে যে এম দশা হচ্ছে কোষ চক্রের সব থেকে ঘটনাবহুল দশা, কারণ সব থেকে বেশি ঘটনা এই দশায় হয়ে থাকে। তো মোস্ট ড্রামাটিক পিরিয়ড বলা হয় এটাকে, মোস্ট ড্রামাটিক পিরিয়ড অফ দ্য সেল সাইকেল। সব থেকে জীবনে যত রকম ঘটনা হচ্ছে, যত কাহিনী, তাই না, কার- কাহিনী আছে, কাহিনীগুলো এখানে হবে এম দশায়। যার মধ্যে কি হয়, কোষীয় উপাদানগুলির পুনর্সংগঠন করা, রিঅর্গানাইজেশন, প্রায় সমস্ত উপাদানগুলি ভার্চুয়ালি দেখতে গেলে আপাতভাবে সমস্ত কোষ উপাদানগুলি। ঠিক আছে, এবং ক্রোমোজোমের সংখ্যা যেহেতু একই থাকে, অর্থাৎ মনে করো যদি প্যারেন্ট বা জনিত্রী কোষে আর অপত্য কোষগুলিতে কোষ ক্রোমোজোম, এখানে যদি 2n থাকে তো এদেরও ক্রোমোজোমের সংখ্যা 2n 2n। তো জনিত্রী কোষ এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা একই থাকে বলে এদেরকে ইকুয়েশনাল ডিভিশন বা সমবিভাজনও বলা হয়। ক্লিয়ার? ওকে, তাহলে কিন্তু কনভেনিয়েন্সের জন্য বা আমরা অধ্যয়নের সুবিধার্থের কারণে মাইটোসিসকে 4টে নিউক্লিয় দশার মধ্যে ভাগ করতে পারি। সেগুলি কি? ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস বা আমরা বলেছিলাম যে মাইটোসিস দশা কিভাবে হয়, প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয় এবং তারপরে সাইটোপ্লাজমের বিভাজন। সেই নিউক্লিয়াসের বিভাজন দশাটাকে ভালো করে বোঝার জন্য আমরা সেটাকে 4টি দশায় ভাগ করতে পারি। ঠিক আছে, এবং একটা জিনিস মনে রাখা জরুরি যে এই যে দশাগুলি হয়েছে, এই দশাগুলি কোনো ক্লিয়ার কাট ডিভিশন নেই। ঠিক আছে, এরকম না যে আমি কোনো সুদৃশ্য সীমা বলছি যে এর আগে থেকে প্রোফেজ, এর আগে পরে থেকে মেটাফেজ, এরকম কিছু নেই। এটা একটা কন্টিনিউয়াস দশা। তবে আমরা মেনে নিয়েছি যে এই অবধি প্রোফেজ, তারপর এই ঘটনাটা শুরু হলে সেখান থেকে বলতে পারি যে মেটাফেজ শুরু হচ্ছে, এভাবে। ঠিক আছে, এইভাবে টোটাল 4টে দশা দেখতে পাই আমরা, সেগুলো হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। ওকে, প্রোফেজ দশা, এটা হচ্ছে সেই দশাটি যখন, এই দশাটা হচ্ছে প্রথম দশা ক্যারিওকাইনেসিসের, মাইটোসিস যে ক্যারিওকাইনেসিস দশা তার প্রথম দশা, ফার্স্ট স্টেজ হচ্ছে প্রোফেজ, যেটা কার পরে আসবে, G1 হয়ে গেছে, এস হয়েছে, G2, দেন তারপরে প্রথম দশা হচ্ছে প্রোফেজ। এই চক্রটা দেখো, এস এস এবং G2 পরের দশায় প্রথম দশাটা হচ্ছে এম ফেজের, সেটা হচ্ছে প্রোফেজ। এবার এস এবং G2 দশায় আমরা দেখেছি যে নতুন ডিএনএ মলিকিউল গুলো তৈরি হয়েছে, এবং সেই ডিএনএ গুলি কিরকম ভাবে আছে,
কুণ্ডলিত অবস্থায় রয়েছে, সুস্পষ্ট ভাবে অবস্থিত নেই ক্রোমোসোমগুলি, তাই তো? তো প্রোফেজ দশা এখান থেকেই শুরু হয়। তাহলে বলতে কখন আমি কোনো ক্লিয়ার কাট ডিভিশন নেই, তো কিভাবে বলছো যে প্রোফেজ শুরু হচ্ছে? প্রোফেজের শুরুটাকে আমরা এভাবে বলতে পারি যে ইনিশিয়েশন অফ কন্ডেনসেশন অফ ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল। ক্রোমোজোমীয় বস্তুগুলির আহ এদের ঘনীভবনের যখনই সূচনা হয়, তখন আমরা বলি হ্যাঁ প্রোফেজ শুরু হয়েছে বা প্রোফেজের সূত্রপাত হয়ে যায়। ঠিক আছে, এবার ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল ও ক্রোমোজোমের ক্রোমোজোমীয় উপাদানগুলি ঘনীভবন যখন শুরু হয়, প্রোফেজ শুরু হয়ে গেছে। এবার তাহলে এই দশা এক্স্যাক্টলি হবে কি? এই দশা এক্স্যাক্টলি হবে হচ্ছে আনট্যাংলিং। ট্যাঙ্গেল মানে কি? ট্যাঙ্গেলিং মানে কি? ক্রোমোজোমগুলি একে অপরের উপর এরকম যখন কুণ্ডলিত হয়, এরকম একে অপরের উপর চলে আসে, তো এটাকে বলি ট্যাঙ্গেলড। এবার এই দশাটা কি হয়, ক্রোমোজোমের উপাদানগুলি জট, এই যে জটগুলি তৈরি হয়েছিল এই জটগুলো মুক্ত হয়। ঠিক আছে, এই জট মুক্ত হওয়ার ঘটনাটাকে বলা হয় আনট্যাঙ্গেল। আনট্যাঙ্গেল তাহলে কোন দশায় আনট্যাঙ্গেল হয়? প্রোফেজ দশাতেই আনট্যাঙ্গেল হওয়া শুরু হয়ে যায়। এবং যে সেন্ট্রোজোমটা তৈরি হয়েছিল এস দশায় প্রাণী কোষের ক্ষেত্রে, অ্যানিমাল সেলে আমরা জানি যে সাইটোপ্লাজমের মধ্যে সেন্ট্রিওল এট দ্য সেম টাইম সেন্ট্রিওল তৈরি হয়েছে। সেন্ট্রিওল হচ্ছে সেই কোষ সংলগ্নটা যেটা কোষের বিভাজনে সাহায্য করে, তাই তো? তো সেই সেন্ট্রোজোম যেটা সাইটোপ্লাজমের মধ্যে তৈরি হয়েছে, সেই সেন্ট্রোজোমটা কি হবে এট দ্য সেম টাইম দু সাইটোপ্লাজমের মধ্যে অপোজিট পোল বা দুটি মেরুর দিকে চলতে শুরু করে। ঠিক আছে, দুটো যে মনে করো দুটো সেন্ট্রাল, সেন্ট্রাল ডিভিশন হয়ে গেছে, তো এটা এদিকে চলে যাবে, এটা এদিকে, দুটো বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে দেয়। চলতে শুরু করে, পৌঁছায় না কিন্তু, বিগিনস টু মুভ, এটা মনে রাখবো। এখানে সবই শুরু হচ্ছে, সেন্ট্রোজোমের মুভমেন্টও শুরু হচ্ছে, এদিকে ক্রোমোজোমের ম্যাটেরিয়ালের ঘনীভবন সেগুলো শুরু হচ্ছে, ক্রোমাটিন তন্তুগুলো। ঠিক আছে, তো তোমরা কিভাবে বলবে যে প্রোফেস, এবার এটা শুরুটা বলে দিলাম, প্রোফেস কিভাবে সূত্রপাতে কিভাবে বুঝবো। এবার কিভাবে বুঝবো যে প্রোফেস শেষ হচ্ছে? সেটা হচ্ছে কমপ্লিশন অফ প্রোফেস। কমপ্লিশন অফ প্রোফেসে দেখবো যে ক্রোমোজোমীয় উপাদানগুলি ঘনীভূত হয়ে গেছে, এবং এরা এক্সাক্ট কি তৈরি করে ফেলেছে? মাইটোটিক ক্রোমোজোম তৈরি করে ফেলেছে। তো ঘনীভবন এখানে প্রায় শেষের দিকে। এবং ক্রোমোজোম গুলিকে কিভাবে পাওয়া যায়? ক্রোমোজোম গুলিতে দেখা যায় যে দুটো ক্রোমাটিড রয়েছে, যারা সেন্ট্রোমিয়ার বরাবর, সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত আছে। ঠিক আছে, আর অন্যদিকে সেন্ট্রোজোম যেগুলি ইন্টারফেস দশায় বিভাজিত হয়েছিল, সেগুলি বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে দিয়েছে। এবং তার সঙ্গে প্রত্যেকটা সেন্ট্রোজোম কি করে? মাইটোটিক বেম, মাইটোটিক বেমের সংগঠন প্রক্রিয়া শুরু করে দেয়। ঠিক আছে, তো সেন্ট্রোজোম গুলি অপোজিট পোলের দিকে পৌঁছালো, এবং অপোজিট পোলে পৌঁছে তারা সেখান থেকে মাইক্রোটিবিউল, ঠিক আছে, নালিকার মতো, সেগুলো যেগুলো অ্যাস্টার বলে। ঠিক আছে, অনেকগুলি মাইক্রোটিবিউল রিলিজ করে যেগুলো অ্যাস্টার বলে। এবং এস্টার গুলো মিলে দুদিকের অ্যাস্টার, এদিকের অ্যাস্টার, দুটো বিপরীত মেরুতে রয়েছে, রাইট? এদিক থেকে স্টার, এদিক থেকে স্টার, এই স্টার গুলো দুটোই কানেক্টেড হয়ে ফর্মেশন করে কি? মাইটোটিক পেম। মাইটোটিক পেম অনুনালিকা গুলো মেলে। ঠিক আছে, এবার সেই প্রোফেজ দশার শেষে আরো একটা চেঞ্জ দেখা যায়। যদি তোমরা এই এট দ্য এন্ড অফ প্রোফেজের একদম শেষ দশায় দেখো, যদি মাইক্রোস্কোপে দেখা যায়, তাহলে সেখানে কোন রকম গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার দেখতে পাবো না। অর্থাৎ নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বস্তু, এই সমস্ত কিছুগুলোই বিলুপ্ত হয়ে যায়। তো একদিকে ক্রোমোজোমের ম্যাটেরিয়াল গুলো কি হয়ে গেল? এদের ঘনীভূতকরণ হলো। আর সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত কোষাঙ্গাণুগুলি ছিল, যেমন কোষ বস্তু, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং নিউক্লিয়াস, সেই সমস্ত জিনিসগুলো, নিউক্লিয়াস পুরো এক্স্যাক্টলি আর কিছু থাকছে না, কারণ নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে গেল। এবার নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে গেলে এরকম শুধু কিছু কিছু ক্রোমোজোম থাকবে। এক্স্যাক্টলি তখন আর নিউক্লিয়াস বলতে পারবো না আমি এটাকে আর। ওকে, আর নিউক্লিয় লাশও পাবো না। নিউক্লিয় লাশটাও, নিউক্লিয়ার দেখে লেখা আছে নিউক্লিয় লাশ বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয় লাশ নেই, নিউক্লিয়ার পর্দা নেই, তাহলে নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যায় বলতে পারো। নিউক্লিয়াস রূপে কি থাকে? শুধুমাত্র ক্রোমোজোম গুলি থাকে ঘনীভূত হয়ে পড়ে। ওকে, প্রোফেজ দশা হয়ে গেল। এবার আসছি প্রোফেজের পরের দশা, যেটা হচ্ছে কমপ্লিট ডিসইন্টিগ্রেশন অফ নিউক্লিয়ার মেমব্রেন। অর্থাৎ নিউক্লিয়ার যে নিউক্লিয়ার
পর্দাটা রয়েছে, নিউক্লিয়ার আবরণী যে রয়েছে, নিউক্লিয়াসের চারিদিকে যে আবরণীটা রয়েছে, সেই আবরণীটা যখন সম্পূর্ণরূপে অবলুপ্তি হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলতে পারি যে হ্যাঁ, এখান থেকেই মাইটোসিস সেকেন্ড দশা, দ্বিতীয় দশাটি প্রসেস শুরু হচ্ছে, যখন সেখানে আহ ক্রোমোজোমের ঘনীভূত বরণ শুরু হয়ে যায়। এবং শেষ কখন হচ্ছে, যখন এক্স্যাক্টলি আমাদের ক্রোমোজোম দেখতে পাচ্ছি, এবং অন্যদিকে আহ বিভিন্ন রকম কোষাঙ্গনগুলো বিলুপ্ত হয়ে গেছে, এবং তার সঙ্গে সেন্ট্রোজোমও অপোজিট পোলে, বিপরীত পেতে পৌঁছে গেছে, সেটা কমপ্লিশন। এবং মেটাফেজের শুরু কি বুঝো? মেটাফেজের শুরু আমরা জানি যে প্রোফেজ দশায় বিলুপ্তিকরণ শুরু হয়েছিল, যে নিউক্লিয়ার পর্দার আবরণীটা বিলুপ্ত হচ্ছিল। এবার সেটা কমপ্লিটলি বিলুপ্ত বা এই দেশে দেখতেই পাবো না, সেটা হচ্ছে কোন দশায়? সেটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজ দশায় তাহলে তুমি দেখবে যে মেটাফেজের শুরুতেই দেখবো যে কোনো রকম আর নিউক্লিয়ার পর্দা নেই, নিউক্লিয়ার পর্দা একদম সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। ওকে। এবং ক্রোমোজোম গুলি কি হয়েছে, পুরো সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং ক্রোমোজোমের ঘনীভূতকরণ বলেছি আমরা শেষ কোন দশা হবে? ক্রোমোজোম দেখা শুরু হয় কিন্তু প্রোফেজ দশাতেই, কিন্তু ঘনীভূতকরণ, এক্সাক্ট কম্প্যাকশন বা কন্ডেনসেশনটা, ঘনীভূতকরণ সম্পূর্ণ হয় কোন দশায়? সেটা হচ্ছে মেটাফেজ দশায়। ইজ ইট ক্লিয়ার? ওকে। এবার এই দশায় যেহেতু ক্রোমোজোমের কন্ডেনসেশন বা ঘনীভূতকরণ সম্পূর্ণ হয়, তাই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই দশাতেই ক্রোমোজোমের অঙ্গ সংস্থান করা, মরফোলজি অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের অঙ্গ সংস্থান অধ্যয়ন করার জন্য এই দশাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে ক্রোমোজোমের মরফোলজি কোন দশায় আমরা দেখে থাকি? সেটা হচ্ছে মেটাফেজ দশায়। ঠিক আছে। এই দশায় ক্রোমোজোম ঠিক দুটো সিস্টার ক্রোমাটিডের সমন্বয়ে গঠিত, এরকম দুটো সিস্টার ক্রোমাটিড, যারা একে অপরের সঙ্গে সেন্ট্রোমিয়ার দিয়ে জুড়ে থাকে। ঠিক আছে। সেন্ট্রোমিয়ার নামক অংশ দিয়ে তারা নিয়ে জুড়ে রয়েছে। একটা ডিস্কের মতো গঠন, আর চাকতির মতো গঠন থাকে সেন্ট্রোমিয়ার দুদিকে, সেটাকে আমরা বলি কাইনেটোকর। এই কাইনেটোকরটা কি? কাইনেটোকর হচ্ছে সেই স্থানটা যেখানে, এটা চাকতির মতো গঠন, যেখানে কি হবে, ক্রোমোজোমে যে বেম তন্তুগুলো রয়েছে না, যে স্পিন্ডেল ফাইবার, এই যে সেন্ট্রোজোম থেকে যে স্পিন্ডেল ফাইবার গুলো বেরোচ্ছে, সেই স্পিন্ডেল ফাইবার গুলো গিয়ে কোথায় যুক্ত হবে? ক্রোমোজোমের সেই কাইনেটে করে গিয়েই জুড়ে থাকে। ঠিক আছে। সাইট অফ অ্যাটাচমেন্ট ফর স্পিন্ডেল ফাইবার, স্পিন্ডেল তন্তুগুলির জোড়ার, এটা হচ্ছে সেটি, সেই জায়গায় গিয়ে জুড়বে। ঠিক আছে। এবার আহ যখন স্পিন্ডেল ফাইবার এই কাইনেটোকর গুলোতে জুড়ে যায়, তখন এরা কি করে, যে ক্রোমোজোম গুলি রয়েছে ছড়িয়ে ছিড়িয়ে, সেগুলি সবগুলিকে সেন্টার অফ দ্য সেল, কোষের একদম সেন্টার বরাবর নিয়ে আসে। তাই মেটাফেজ দশা যদি কেউ বলতে চায়, তো মেটাফেজ দশার একটা চারিত্রিক দশা বৈশিষ্ট্যই হচ্ছে যে ক্রোমোজোম গুলি নিরক্ষীয় অঞ্চলে একবার ইকুয়েটর বরাবর চলে আসবে। তাহলে দেখো, একদম এক্সাক্ট মেটাফেজ, এটা ছিল মেটাফেজের শুরু, যেখানে ক্রোমোজোমের স্পিন্ডল ফাইবার গুলো সবগুলো গিয়ে কাইনেটে করে জুড়ছে। দেখতে পাচ্ছি দুদিক থেকে, বিপরীত মেরু থেকেও আসছে। হ্যাঁ। আর এক্সাক্ট মেটাফেজ বা মেগাফেজ যদি ব্যাখ্যা করতে, তাহলে মেটাফেজ দেখতে হবে একদম নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে সমস্ত ক্রোমোজোম গুলি সজ্জিত হয়ে গেছে। এবার যেখানে প্রত্যেকটা ক্রোমোজোমে দেখো একটা ক্রোমাটিড, একটা সিস্টার ক্রোমাটিড হচ্ছে কাইনেটোগ্রাফ। মনে করো একটা ক্রোমাটিড যদি এই মেরুর স্পিন্ডল তন্তুতে জুড়ে জুড়ে রয়েছে, তাহলে তার সিস্টার ক্রোমাটিডটা বিপরীত মেরুর বেম তন্তু বা স্পিন্ডল ফাইবারে জুড়ে রয়েছে। তা এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই যে সজ্জাটা, একদম নিরক্ষীয় অঞ্চল বরাবর সমস্ত ক্রোমোজোম গুলি যে সজ্জিত হয়ে যায়, তো এই সজ্জার ঘটনাটাকে বলা হয় এই সজ্জাটাকে বলা হয় মেটাফেজ প্লেট। ক্রোমোজোম এই সজ্জাটা মেটাফেজ প্লেট। দেখো একটা প্লেটের মতো তৈরি হচ্ছে না, কারণ এটা এরকম 1D তে নেই না, ক্রোমোজোম তো একটা 3D, সরি, সেল তো একটা 3D। 3D যদি ইমাজিন করো, সবগুলো যদি একটা তল বরাবর এরকম সজ্জিত হয়ে যায়, তো এরকম একটা তল হবে না এখানে, প্লেটের মতো না? তো এইটাই হচ্ছে মেটাফেজ প্লেট। ঠিক আছে, মেটাফেজ প্লেট। তাহলে মেটাফেজ দশার আহ বৈশিষ্ট্যগুলি বলো, মুখ্য বৈশিষ্ট্যগুলি। তাহলে মুখ্য বৈশিষ্ট্যগুলি হচ্ছে বেম তন্তুগুলো কাইনেটো করে জুড়ে থাকে, স্পিন্ডল করে জুড়ে থাকে, বেম তন্তুগুলো কাইনেটো করে জুড়ে থাকে, আর ক্রোমোজোম গুলি বেম তন্তুর সাহায্যে কোথায় এসে জুড়ে যায়? একদম নিরক্ষীয় অঞ্চল বরাবর, এবং তৈরি করে মেটাফেজ প্লেট। এই দুটো জিনিস হচ্ছে মেটাফেজ দশার বৈশিষ্ট্য, মুখ্য বৈশিষ্ট্য। ঠিক আছে। এবার আসছি কোষের কোষ বিভাজনের মাইটোটিক দশার
ক্যারিওকাইনেসিসের তৃতীয় দশা, এটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ এখানে মনে রাখতে পারো যে অ্যানাফেজে আলাদা হয়ে যাবে, অ্যানাফেজ আলাদা, এটা মনে রাখতে পারো এই দশায় ক্রোমোজোমগুলি আলাদা হয়। কি আলাদা হয় দেখো, অ্যানাফেজ দশা শুরু করতে হচ্ছে, যেমন মাইটোসিসে শুরু বলেছিলাম নিউক্লিয়ার পদার্থ শেষ, তাই তো? নিউক্লিয়ার পদার্থ যখনই একদম বিলুপ্ত হয়ে গেল আমরা বললাম যে হ্যাঁ মেটাফেজ দশা শুরু হয়েছে। অ্যানাফেজ দশা কখন শুরু হচ্ছে? তো অ্যানাফেজের শুরুতে এই মেটাফেজের শর্তটা রয়েছে, এখানে ক্রোমোজোম গুলির বিভাজন শুরু হয়েছে, ক্রোমোজোমের বিভাজন, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যে দুটো সিস্টার ক্রোমাটিড ছিল, এই দুটো সিস্টার ক্রোমাটিড এবং সেন্ট্রোমিয়ার, এই ক্রোমাটিড দুটো আমরা জানি যে এই কাজটা হয় এই জায়গাটা যুক্ত এদিকে সেন্ট্রোমিয়ার সাথে, তো এই এক্সাক্ট এনার্জির দশা এটি হয়, বিভাজন শুরু হয়ে যায় মেটাফেজ, ঠিক আছে? তাহলে দুটো অপোজিট যে রয়েছে গুলো এবার সেগুলো মুভমেন্ট শুরু করে এদিকে, দুটো আলাদা হয়ে গেল এরকম, আলাদা হয়ে গিয়ে এবার তারা কি শুরু করে দেয়, অপোজিট পোলের দিকে, বিপরীত মেরুর দিকে যেখানে সেন্ট্রোজোম অবস্থিত তার দিকে মুভমেন্ট করা শুরু করে দেয়। তো ডিভিশনের পরে এই অপত্য ক্রোমাটিড গুলোকে আমরা বলি ডটার ক্রোমোজোম বা অপত্য ক্রোমোজোম, কারণ এরা নতুন যে কোষগুলি তৈরি হবে সেই কোষগুলি তো ক্রোমোজোম হিসেবে অ্যাক্ট করবে, এদেরকে অপত্য ক্রোমোজোমও বলা হয়। ঠিক আছে, এবার দেখো, এবার যখন ক্রোমোজোম গুলি মুভ করা শুরু করে, যখন ক্রোমোজোম গুলি এভাবে দেখো, ভালো দেখো, ক্রোমোজোম গুলি যখন মুভ করছে, যখন বিপরীত মেরুর দিকে যাচ্ছে, যখন প্রতিটি ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে, তখন ক্রোমোজোমের যে নিরক্ষীয় তল থেকে দূরে সরে থাকে, তখন সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার যে অংশটা থাকে, কারণ সেন্ট্রোমিয়ার আমরা জানি সেখানে কাইনেটোকোর রয়েছে যেখানে বেমতন্তুগুলো যুক্ত, তো বেমতন্তু যদি টানে, মনে করো একটা গঠন রয়েছে, এই গঠনটাকে যদি আমি টানা শুরু করি, এখান থেকে টানি, তাহলে কিরকম হবে? সেন্ট্রোমিয়ারটা থাকবে কোথায়? মেরুর দিকে, আর যে তার বাহুগুলো রয়েছে বাহুগুলো পিছন দিকে পড়ে থাকবে, তাই তো? তো সেরকমই হবে যে যখন ক্রোমোজোম ইকুয়েটোরিয়াল প্লেট থেকে মেরুর দিকে চলতে শুরু করে, তো তখন লিডিং থাকে কি সেন্ট্রোমিয়ার, আর তার পিছনের দিকে বাহুগুলো, এই বাহুগুলো এভাবে চলতে শুরু করবে। এবার দেখো সেন্ট্রোমিয়ার গুলো আগের দিকে আর বাহুগুলো পিছনের দিকে আসছে, ঠিক আছে? সেরকম। তাহলে অ্যানাফেজ দশায় চারিত্রিক বৈশিষ্ট্য কি হলো, মুখ্য ঘটনা বলে কি কি হচ্ছে অ্যানাফেজ দশায়, এক্স্যাক্টলি কি হয় অ্যানাফেজ দশায়? এক হচ্ছে অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ার বিভাজন হচ্ছে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এবং ক্রোমাটিড দুটি গুলি আলাদা হয়, সিস্টার ক্রোমাটিড গুলি আলাদা হয়ে যায়, এবং সিস্টার ক্রোমাটিড গুলি বিপরীত মেরুর দিকে পৌঁছায়। তাহলে অর্ধেক পৌঁছাবে এদিকে, তাহলে অর্ধেক পৌঁছালে এদিকে, অর্ধেক এইদিকে। তাহলে এই দশায় যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এই দশায় কিন্তু ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে, ক্রোমোজোমের সংখ্যা এই জায়গায় 2n থেকে কিন্তু 4n হয়ে গেছে। তাহলে এতক্ষণ অব্দি সেই জি1 থেকে শুরু করে জি2, এই দেখো এখানেও কিন্তু 4c ছিল, ডিএনএ এর পরিমাণ 4c ছিল, কারণ ডিএনএ মাল্টিপ্লাই হয়ে এসছে, কিন্তু ক্রোমোজোম সংখ্যা ছিল 2n। এদের সাথে রয়েছে 4c 2n, মেটাফেজের সাথেও 4c 2n 2n, মেটাফেজের মিডিলেও 4c 2n, অ্যানাফেজের শুরুতেই 4c এবং 4n হয়ে যাবে, কারণ ক্রোমোজোম গুলি ডিভাইড হয়ে গেছে, ক্রোমোজোম বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু ডিএনএ পরিমাণ তো চেঞ্জ হয়নি, 4c আছে। এবার আসবে লাস্ট দশা, সেটা হচ্ছে টেলোফেজ। টেলোফেজ দশা, বা যেটাকে আমরা বলি মাইটোসিসের একদম অন্তিম দশা, ঠিক আছে, ফাইনাল স্টেজ অফ দ্য ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস দশার অন্তিম দশা, ঠিক আছে, মাইটোসিসের নয়, কারণ এটা ক্যারিওকাইনেসিসের পরে আমরা জানি সাইটোকাইনেসিস হবে, তাই তো? তো ক্যারিওকাইনেসিসের শেষ দশা সেটা হচ্ছে টেলোফেজ। টেলোফেজ, তাহলে টেলোফেজে কি হবে এক্সাক্ট? এই দশায় ক্রোমোজোম গুলি তাদের রেসপেক্টিভ পোলের দিকে ক্রোমোজোম গুলি নিজ নিজ মেরুতে পৌঁছে গেছে।
এবং সেখানে তারা কি শুরু করে দেয়, এই ক্রোমোজোম গুলি ডিকন্ডেন্স হওয়া শুরু করে দেয়, ক্রোমোজোম গুলি পরস্পর থেকে আলাদা হতে শুরু করে এবং নিজেদের স্বাতন্ত্রতা হারিয়ে ফেলে। তাহলে এখন ক্রোমোজোম থাকবে না, এরকম আবার ক্রোমাটিন তন্তুর মতো হয়ে যাবে। তাহলে এরা নিজেদের আইডেন্টিটি লুজ করে এই দশায়। এবং তাহলে এখানে আর কোনো ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম বা একক ক্রোমোজোম দেখতে পাওয়া যায় না, ক্রোমোটোম তন্তুগুলি কি হয়, পুঞ্জীভূত হয়ে যাবে একদম, ক্রোমাটিন ম্যাটিকুলেট এক জায়গায় পুঞ্জীভূত হতে শুরু করে দেয়। ঠিক আছে, এবং কোথায় হয়, দুটো মেরুর দিকে, এই মেরুতে, মেরুতে বিপরীত মেরুতে হবে। ওকে, তাহলে এই দশায় মুখ্য ঘটনাগুলি কি কি হচ্ছে। এক, ক্রোমোজোম গুলি বিপরীত মেরুতে, বেমের বিপরীত মেরুতে স্পিন, অপোজিট স্পিন কেন বলছি, কারণ স্পিন্ডেল গুলো দিয়েই মেরু তৈরি হয়েছে। দেখো এখানে একটা মেরু, এইগুলোই তো মেরু। এটা যদি একটা বল হয় এটাও মেরু, এটাও মেরু, এটাও মেরু, এটা মেরু, তাই আমি এক্স্যাক্টলি বেম মেরু তন্তুর মেরুগুলো কেন বললাম, কারণ যে অঞ্চলগুলোতে বেম তন্তুগুলো তৈরি হয়েছে সেই অঞ্চলগুলোতে পৌঁছাচ্ছে ক্রোমোজোম গুলো, রাইট? সেখানে গিয়ে ক্রোমোজোম পুঞ্জীবিত হতে শুরু করেছে এবং নিজেদের স্বাতন্ত্রতা হারিয়ে ফেলেছে। এটা একটা ঘটনা হবে। নেক্সট, ক্রোমোজোম যখন এরকম পুঞ্জীভূত হতে শুরু করে, তো ক্রোমোজোমের চারিদিকে তখন সেখানে নিউক্লিয়ার পর্দাও চলতে শুরু, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় আবরণী তার চারিদিকে গঠন হতে শুরু করে দেয়। এবং যে সমস্ত অঙ্গাণুগুলো, যেমন নিউক্লিওলাস, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো নিজেদের মধ্যে আবার পুনর্গঠিত হতে শুরু করে দেয় দুটো কোষের মধ্যে, দুটো মেরুর দিকেই। এবার আসবে, তাহলে এই চারটে দশার মাধ্যমে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজের মাধ্যমে নিউক্লিয়াস বিভাজিত হয়ে গেল। নিউক্লিয়াস বিভাজনের পরে আসবে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের ডিভিশন বা সাইটোপ্লাজম বিভাজনকে কি বলে, সাইটোপ্লাজম কাইনেসিস। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, ক্যারিও কথাটা ইউজ হয় নিউক্লিয়াস জন্য, আর সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের জন্য। সাইটোকাইনেসিস দশায় এতক্ষণ আমি দেখলাম যে ক্রোমোজোম গুলি বিভক্তকরণ হয়ে গেছে, অপত্য নিউক্লিয়াসের ক্রোমোজোম গুলো অপত্য নিউক্লিয়াস পৃথকীকরণ হয়েছে। এবার অপত্য নিউক্লিয়াস দুটো তৈরি হয়ে গেছে, দুটো ডটার নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, অপত্য নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। এবার অপত্য নিউক্লিয়াস তৈরি হওয়ার পর অপত্য কোষ তৈরি হওয়ার ঘটনাটাকে, যখন তাদের সাইটোপ্লাজম গুলো আলাদা হয়ে যাবে তখন তো অপত্য কোষ হয়ে যাবে, তাই তো? তো সেই ঘটনাটা হয় সাইটোকাইনেসিস এর মাধ্যমে, এবং সাইটোকাইনেসিস হলেই কোষ চক্র, কোষ বিভাজনের পদ্ধতিটা সম্পূর্ণ হয়। তো প্রাণী কোষের ক্ষেত্রে এখানে কি হয়, অ্যানিমাল সেলের ক্ষেত্রে দেখা যায় যে একটা ফারো আসে প্লাজমা মেমব্রেন বা প্লাজমা পর্দার মধ্যে, কোষ পর্দার মধ্যে একটা খাঁজ আসে, এরকম খাঁজ, বুঝতে পারছি এই যে খাঁজটা, এই যে খাঁজ, খাঁজ আসে, এবং এই খাঁজটা ধীরে ধীরে ডিপ, এই খাঁজটা ধীরে ধীরে কি হয়, ভিতরের দিকে গভীর হতে শুরু করে এবং কোষের মাঝামাঝি এরকম আরো গভীর হবে, গভীর হবে, গভীর হওয়ার পরে একটা মাঝামাঝি বরাবর অঞ্চলে গিয়ে তাদের কি হবে, আলটিমেটলি জয়েন এবং দুটো সাইটোপ্লাজমে ডিভিশন হয়ে যাবে। দেখো এরকম ছিল, রাইট? ধীরে ধীরে ডিপ হচ্ছে আরো, এবং আলটিমেটলি দুটো আলাদা আলাদা হয়ে যায়। ঠিক আছে, দুটো খাঁজ মিলে যায় এবং মিলে গিয়ে দুটো আলাদা হয়ে যায়। ওকে, আর ইন কেস অফ উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরকম কোনো ফাড়ো আসে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে, কারণ আমাদের উদ্ভিদ কোষগুলি কি দিয়ে থাকে, ওরা থাকে হচ্ছে একটা আহ প্রসারণে অক্ষম, যেটা প্রসারণ হতে পারে না এমন একটা কোষ প্রাচীর দিয়ে গঠিত, তাই তো? উদ্ভিদ কোষে এরকম কোষ প্রাচীর রয়েছে, উদ্ভিদ কোষে এরকম একটা কোষ পর্দাগুলো এরকম ডিপ হতে পারবে, উদ্ভিদ কোষে এরকম কোষ পর্দা রয়েছে যেটা কোন রকম আহ প্রসারণ করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, এদের সাইটোকাইনেসিস পদ্ধতিটা আলাদা। এদের কোষ প্রাচীর তৈরির পদ্ধতি শুরু হয় একদম মাঝামাঝি অবস্থান থেকে, এখান থেকে মাঝামাঝি থেকে, এদের যেমন কি ছিল পরিধির দিক থেকে মাঝামাঝি আসছিল, এদের মাঝামাঝি থেকে শুরু হয় এবং পরিধির দিকে প্রসারণের থেকে পরিধির দিকে যায় এবং গিয়ে কোষ প্রাচীরের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে সেন্টারে ওয়াল ফর্মেশন শুরু হয়ে গেল এবং সেটা পৌঁছালো কোথায়, এক্সিট ল্যাটারাল ওয়ালগুলিতে বা পার্শ্ব প্রাচীরের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এই নতুন কোষ প্রাচীরের ঘটনা তৈরির ঘটনাটাকে
তাহলে ফর্মেশন অফ নিউ সেল ওয়াল বিগিনস উইথ দ্য ফর্মেশন অফ নিউ সুপারপ্লেক্সার, এটা হচ্ছে সেল প্লেট। সেল প্লেট বা কোষপাত যেটাকে বলি, যে কোষপাত আসলে কি, কোষপাতটা আসলে হচ্ছে মিডিল ল্যামেলা। মিডিল ল্যামেলা যখনই তৈরি হয়ে যায় দুটো কোষের মাধ্যমে মাঝে, সেই মিডিল ল্যামেলা থেকেই কোষ পাত মতো একটা তৈরি হয়, কোষের পাত। তার উপরে বিভিন্ন পদার্থগুলো সজ্জিত হতে শুরু করে দেয় এবং ফাইনালি কোষ পাতা তৈরি হয়ে যায়। তো কোষ পাতা শুরু হচ্ছে কিভাবে, এখানে হচ্ছে সেল প্লেটের মাধ্যমে। আর প্রাণী কোষে কিভাবে হয়েছিল, ফারো বা একটা খাঁজের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। এবার যখন সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে, যখন সাইটোপ্লাজম আলাদা হচ্ছে, সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে, সেই এক্সাক্ট সেম সময়ই বিভিন্ন কোষ অঙ্গাণুগুলি যেমন মাইটোকন্ড্রিয়া, যারা নিজেদের মধ্যে এরা বিভাজন হয় না, জানি এদের নিজের ডিএনএ রয়েছে, এরা নিজের বিভাজনে সক্ষম, তো এরাও বিভাজন হয়ে গেছে। এরাও বিভাজন হওয়ার পরে দুটি অপত্য কোষের মধ্যে পৌঁছে যায়। এবার কিছু অর্গানিজম রয়েছে, কিছু এরকম জীব রয়েছে যাদের ক্ষেত্রে কেরিওকাইনেসিস বা সাইটোকাইনেসিস হয় না। কেরিওকাইনেসিস হয়ে গেল, তাহলে নিউক্লিয়াস ডাবল হয়ে গেছে, কিন্তু সাইটোকাইনেসিস হচ্ছে না। আবার একটা স্টেপ হলো, আবার সেল ডিভিশন হচ্ছে, আবার কেরিওকাইনেসিস হলো, সাইটোকাইনেসিস হচ্ছে না। তাহলে ফাইনাল কি হচ্ছে, এদের ক্ষেত্রে বহু কোষ, বহু নিউক্লিয়ার দশা দেখা যাবে, বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা তৈরি হয়, যেটাকে আমরা বলি সিনসাইটিয়াম। সিনসাইটিয়াম, সিনসিটিয়াম কোথায় দেখা যায়, নারকেল দেখেছো, নারকেলের যে সস্যল তরল সস্যল অংশটা, তরল অংশটা, লিকুইড এন্ডোস্পার্ম, তরল সস্যল অংশটা নারকেলের, সেটা হচ্ছে সিনসিটিয়াম। আর ঠিক আছে, এটা হচ্ছে তাহলে যখন ক্যারিওকাইনেসিস হচ্ছে, কিন্তু ক্যারিওকাইনেসিস পরে সাইটোকাইনেসিস হচ্ছে না, তাহলে বহু নিউক্লিয়াস যুক্ত এরকম দশা আসে, যেটাকে বলে সিনসিটিয়াম। ওকে, তাহলে এতক্ষণ আমরা মাইটোসিসের বিভিন্ন দশাগুলি দেখলাম, মাইটোসিস কিভাবে হয়, কিভাবে বিভিন্ন দশাগুলো, প্রথমে নিউক্লিয়াসের, প্রথমে আমরা দেখলাম অন্তর্বর্তী দশাগুলি, ইন্টারফেস দশা। তারপর আমরা সেখান থেকে দেখলাম যে কিভাবে এরা নিজেদের বিভাজন, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হলো চারটে দশার মাধ্যমে, ক্যারিওকাইনেসিস, সেগুলো হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং ফাইনালি আমরা দেখছি সাইটোপ্লাজমের পৃথকীকরণ, যেটা হচ্ছে সাইটোকাইনেসিস। তো এবার বুঝি যে মাইটোসিস দশাটা কেন গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্স কি মাইটোসিস দশার, সেটা হচ্ছে, বা তাৎপর্য, এটা কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে বোর্ডসে। তো মাইটোসিসের তাৎপর্য হচ্ছে, মাইটোসিস একটা ইকুয়েশনাল ডিভিশন, আগেও বলেছি, এটা একটা সমবিভাজন। কেন, আচ্ছা, আমি ক্রোমোজোম নাম্বার দেখাতে ভুলে গেছি। দেখো এখানে কি ছিল, 4C4N, নেক্সট দশায় এখানেও 4C4N আছে। এবার যখন সাইটোপ্লাজম দুটো আলাদা হয়ে যাবে, তাহলে এই দশায় 2C2N, ওই দশায় 2C2N, তাহলে দেখা যাচ্ছে অপত্য কোষগুলি তৈরি হলো। আর যে প্রথম কোষটা ছিল জীবন দশার আগে, সেটা কি ছিল, 2C2N ছিল, যেটা এস দশার পরে হয়েছিল 4C2N, তাই তো? তো জনিত্রী কোষও ছিল 2C2N, অপত্য কোষ হচ্ছে 2C2N। তাহলে ক্রোমোজোম নাম্বারের বা ডিএনএ এর উপাদানের কোনো চেঞ্জ হয়নি, তাই এদেরকে বলা হয় সমবিভাজন, ইকুয়েশনাল ডিভিশন। এটা হয় কোথায়, এটা হয় সাধারণত ডিপ্লয়েড কোষে হয়ে থাকে, তবে বিভিন্ন কোষের মধ্যে, বিভিন্ন আহ নিম্নবর্গের উদ্ভিদদের ক্ষেত্রে, লোয়ার প্ল্যান্ট, এবং কিছু ইনসেক্ট যেমন মেল হানিবি, তো এদের ক্ষেত্রে মাইটোসিস হ্যাপ্লয়েড কোষেও দেখা যায়, এদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড কোষেও মাইটোসিস দেখা যায়। তো প্রধানত কোথায় হয়, ডিপ্লয়েড কোষে। তাহলে এর তাৎপর্য কি, প্রথম হচ্ছে যে মাইটোসিস দশার মাধ্যমে এরকম অপত্য কোষের তো মাইটোসিস সাধারণত কিভাবে থাকে, যে দুটি অপত্য কোষ তৈরি হয় যাদের আইডেন্টিক্যাল জেনেটিক কমপ্লিমেন্ট থাকে। কারণ আমরা দেখলাম এই দশায় ডিএনএ এর মাল্টিপ্লিকেশন হয়েছিল, এবং দুটি কোষের মধ্যে সমান পরিমাণ ডিএনএ পৌঁছেছে, তাই তো? তাহলে এবং মাতৃকোষের মধ্যে, জনিত্রী কোষেও যদি 2C2N থাকে, এবং অপত্য কোষেও 2C2N থাকবে। ঠিক আছে, তাহলে এখানে বুঝছি যে গ্রোথ অফ মাল্টিসেলুলার অর্গানিজম, বহুকোষী উদ্ভিদে, বহুকোষী যে প্রাণীগুলি রয়েছে, মনে হচ্ছে সমস্ত প্রাণীতে একের বেশি কোষ রয়েছে, তারা কিভাবে নিজেদের বৃদ্ধি করে, এটা কিভাবে হচ্ছে, তাহলে প্রত্যেক হচ্ছে, আবার এরকম মাল্টিসেল, আবার সেটা গ্রোথ হচ্ছে, আবার ডিভিশন হচ্ছে, তাই তো? তাহলে সেল গ্রোথ, যখন কোষের বৃদ্ধির কারণে, যখন কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের যে অনুপাতটা, ওকে, নিউক্লিয়াস
বাই সাইটোপ্লাজমের যে রেশিও যদি দেখি, এবার যদি কোষ বিভাজন হতে শুরু করে, নিজের সাইজ তো মনে করো বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু সাইটোপ্লাজমের সাইজ অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেল তুলনামূলক ভাবে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই অনুপাতটা যখন ডিস্টার্ব হয়ে যাবে, এই অনুপাতটা যখন বিগড়ে যাবে, তখন সেল কি করবে? ডিভিশন হতে শুরু করে দেয়। তাহলে প্রথম হচ্ছে সেলের বহুকোষী উদ্ভিদদের, বহুকোষী প্রাণীদের, মাল্টিসেলুলার বহুকোষী জীবের বৃদ্ধি, গ্রোথ করা। এবং নেক্সট হচ্ছে নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও, নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক যে অনুপাতটা, সেই অনুপাতটা বজায় রাখা। সেটা যদি কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটাকে আবার চেঞ্জটাকে ঠিক করা, তাই তো? এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সেল রিপেয়ার। আমাদের শরীরে যদি কোনো একটা জায়গায় কাট হয়ে যায়, কোনো একটা জায়গায় যদি ক্ষত হয়, বা কোনো একটা আঘাতের কারণে যদি সেলের কোনো ক্ষত, কোষে কোনো ক্ষত হয়, তাহলে সেই ক্ষতগুলি ঠিক করার জন্য সেটি ঠিক কি করে? মাইটোসিস। তো মাইটোসিসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সেল রিপেয়ার, বা সে কি করে? কোষের ক্ষয় পূরণ করা। ঠিক আছে, মনে করো এখানে আঘাত হয়ে গেছে, এবার সেই জায়গাটাকে সম্পূর্ণ করতে হবে, সেই পূর্ণটা কে করবে? সেটা মাইটোসিসের মাধ্যমে নতুন নতুন কোষগুলি এখানে জন্মাতে শুরু করবে, এবং কোষের ক্ষয়পূর্ণ হয়ে যাবে। নেক্সট হচ্ছে যে, যেমন পৌষ্টিক নালীর আবরণী, লাইনিং অফ কাট, পৌষ্টিক নালীর আবরণীগুলি, এপিডার্মিসের বহিঃত্বকের কোষগুলো, এবং লোহিত রক্তকণিকা, যেগুলি কন্টিনিউয়াসলি এবং ক্রমাগত প্রতিস্থাপন ঘটতে থাকে, যে কোষগুলির, সেই কোষগুলি কি হয়? সবসময় মাইটোসিস তার মধ্যে চলতেই থাকে। তাহলে এবং এরকম উদ্ভিদ দেহের ক্ষেত্রে দেখি মেরিস্টেমেটিক টিস্যু যেগুলো রয়েছে, যে টিস্যুগুলির মাধ্যমে নতুন নতুন কোষ তৈরি হতে থাকে, যেমন অ্যাপিক্যাল বা ল্যাটারাল অগ্রস্থ ভাজক কলা তুলে নাও, বা পার্শ্বস্থ ক্যাম্বিয়াম কলা, ল্যাটারাল ক্যাম্বিয়াম কলা, এদের মধ্যে কি হয়? যে এরা কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকে এবং কন্টিনিউয়াসলি ডিভাইড করতে থাকে, ক্রমাগত এরা বিভাজন করেই বলে কোষ এরকম বৃদ্ধি পায়। ঠিক আছে, অগ্রজ বাজকলা বৃদ্ধি পেলে সে দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, ল্যাটারাল বা ক্যাম্বিয়াম গুলো বৃদ্ধি পেলে তাহলে, পার্শ্বস্থ ক্যাম্বিয়াম হলে তাহলে তার উইডথটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, সেরকম মানব শরীরের ক্ষেত্রে দেখো পৌষ্টিক নলির কাঠ, যেগুলো সমস্ত সবসময় কিছু না কিছু ভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আবার লোহিত রক্ত কণিকা 120 দিন পর মারা যাবে, তো এই যেগুলিকে ক্রমাগত বারবার রিপ্লেস করা প্রয়োজন বা প্রতিস্থাপন করা প্রয়োজন, সেগুলি কোন দশার মাধ্যমে হয়? সেগুলো হচ্ছে মাইটোসিস। মাইটোসিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গ্রোথ। দেন আমরা লিখবো নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক অনুপাতটাকে, আহ নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক অনুপাতটাকে স্বাভাবিক অনুপাতে ফিরিয়ে আনা। তারপর ক্ষয়পূরণ করা, এবং বিভিন্ন যে রিপ্লেসেবল কোষগুলি রিপ্লেস করা, এই সমস্ত ঘটনাগুলি। এবং প্রাণীদের ক্ষেত্রে এগুলো হয়ে গেল। উদ্ভিদের ক্ষেত্রে বলতে পারো যে উদ্ভিদেরও সেল রিপেয়ার, এবং তার সঙ্গে সঙ্গে উদ্ভিদের বৃদ্ধি, যেমন মেরিস্টেমেটিক কোষের গুলিও কি মাইটোসিস দশার মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট মাইটোসিস বা সমবিভাজন। যেখানে, তাহলে এখানে আরেকটা জিনিসও তোমরা অ্যাড করতে পারো, যে এই দশার মাধ্যমে আইডেন্টিক্যাল সেল তৈরি হয়, একই রকম দেখতে সেল, কোন রকম কোন রকম জেনেটিক ভেরিয়েশন আসবে না। এবার এখানে দেখো জেনেটিক ভেরিয়েশন নেই, নো জেনেটিক ভেরিয়েশন। এবার যদি জেনেটিক ভেরিয়েশন না থাকে, জেনেটিক ভেরিয়েশন না থাকলে, তাহলে এই বছর কিছু ক্ষতিও রয়েছে, কিছু লসও রয়েছে, যে এর মাধ্যমে জেনেটিক ভেরিয়েশন আসবে না, তাহলে কোষগুলি সেরকম উন্নত হতে পারে না, মডিফাই। তাহলে একই রকম যে জলের কোষ যেরকম ছিল, অপত্য কোষ সেরকম, তো খুব বেশি লাভ হয় না। যে অন্যদিকে মিওসিস, যেখানে জেনেটিক ভেরিয়েশন আসে, এবার যখন সেখানে একটা ভেরিয়েশন পরিবর্তন আসবে, তখন তাদের চান্স থাকে, সার্ভাইভাল রেটটাও অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এটাও বলতে পারি যে কোনো রকম জেনেটিক ভেরিয়েশন বা মিউটেশন আসে না বলে বিভিন্ন ভাবে এরা সাপ্রেস হয়ে যায়, এটাও বলতে পারি। ঠিক আছে, আমি পরবর্তী সেটা দেখবো মিওসিসের তাৎপর্যে। ঠিক আছে, তো মাইটোসিসের তাৎপর্য এটাই, প্রধান তাৎপর্য হচ্ছে এর বৃদ্ধি এবং ক্ষয়পূরণ করা, এবং বৃদ্ধি ক্ষয়পূরণ, আর তার সঙ্গে নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিওটা N/C অনুপাত যেটা রয়েছে, সেটাকেও সাধারণ অনুপাত, মানে স্বাভাবিক অনুপাতে ফিরিয়ে আনা। ঠিক আছে, that's all about mitosis. Next we will continue with meiosis.